আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, গুজব বা জনমনে ক্ষোভের কারণে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনা বাংলাদেশে নতুন নয়। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে দেশে গত 6.5 বছরে গণপিটুনিতে কমপক্ষে 286 জনকে হত্যা করা হয়েছে। আর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন পর্যন্ত গণপিটুনিতে মারা গেছেন অন্তত 21 জন। সর্বশেষ গেল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সরব পুরো দেশ। এছাড়া শিক্ষাঙ্গন, সরকারি অফিস, এমনকি আদালত প্রাঙ্গণেও হামলা, নির্যাতন বা লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পেটানোর ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রতিবাদমুখর হয়েছে সংস্কার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সদ্য গঠিত সংগঠনগুলো। নির্যাতনকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। আর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেয়া, গণপিটুনি বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে সরকার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্তে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাবি ক্যাম্পাসে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিয়ে 10 সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য, 2 উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর। দলীয় লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু ছাত্র রাজনীতি বন্ধ করাকে অযৌক্তিক বলেছে বিভিন্ন ছাত্র সংগঠন। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনা বিষয়, ছাত্র রাজনীতি নিষিদ্ধেই কি সমাধান? আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে ফোন করে প্রতিক্রিয়া জানাতে পারেন, মতামত প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয়, ছাত্র রাজনীতি নিষিদ্ধেই কি সমাধান? প্রথমেই শুরু করতে যাই জনাব সোহরাব হাসান। দুজন ছাত্র রাজনীতিবিদ আমাদের সাথে উপস্থিত আছেন, কিন্তু আপনি যেহেতু যে গণমাধ্যমের ব্যক্তি, তো আপনি বলেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধেই কি সমাধান, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা আসলে একদিকে অন্যদিকে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে ছাত্র নেতার বক্তব্য দিয়ে শুরু করলেই ভালো হতো, কারণ তারা এর অংশীজন আর আমরা হয়তো পর্যবেক্ষণ বা শুভানুধ্যায়ী বলতে পারেন। ছাত্র রাজনীতি তো থাকবেই, যদি কারণ ছাত্ররা কি রাজনীতি সচেতন নয়? তারা তো রাজনীতি করবেনি। ছাত্র রাজনীতি ছিল বলেই কিন্তু ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। রাজনীতি না থাকলে এটি হতো না। সুতরাং রাজনীতি, কোন রাজনীতি আমরা নিষিদ্ধ করব, কোন রাজনীতি চলতে দেব, এটি সিদ্ধান্ত নিতে হবে। দেখুন, পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমলের 90-এর আগ পর্যন্ত মোটামুটি নিয়মিত ছাত্র সংসদগুলো নির্বাচন হতো। সেটাই ছিল ছাত্র রাজনীতি, অর্থাৎ নেতৃত্ব তৈরি করা, নেতৃত্বের বিকাশ ঘটানো। আর সামরিক শাসন আমলে কখনো পাকিস্তান আমলের নামে ঠিক সরাসরি নামে হতো না, বিভিন্ন নামে, যেটি হতো প্রগতি, অগ্রগতি ইত্যাদি, এক একটি প্যানেল হতো। আর পরবর্তীতে স্বাধীনতার পর তো সব ছাত্র সংগঠন নাম নিয়েই করতেন। এটা বন্ধ হলো কিন্তু স্বৈরাচারের পতনের পর। স্বৈরাচারের পতনের পর আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থায় গেলাম 90-এর পর 91-এ পরবর্তীকালে আওয়ামী লীগ, বিএনপি এই পালাক করে ক্ষমতায় আসছে, তো কিন্তু তারা ছাত্র সংসদ নির্বাচন আর দেয়নি। একমাত্র ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় একবার হলো, এবং তাতে তার যে ফলাফল, তাতে ক্ষমতাসীন দল আর ভরসা পায়নি। এখন প্রথম হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। আর ছাত্র রাজনীতির যে কলুষতা, যে জঞ্জাল,
যে দলীয় লেজুর বৃত্তি, যে কি বলে অপসংস্কৃতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ছাত্র রাজনীতির নামে যেগুলো হয়ে আসছে, দখলবাজি, সেটা বন্ধ করতে হবে। সেটা বন্ধ করতে হলে একটা সমাধান বলা হচ্ছে যে না, জনাব সালাম, যে প্রসঙ্গটি উঠে এসছে বা অনেকে বলবার চেষ্টা করেছেন যে আগে আপনি বলেছেন দলীয় রাজনীতি লেজুর বৃত্তি ছিল না, এবং অনেকে বলবার চেষ্টা করছেন লেজুর বৃত্তির কারণেই কিন্তু এই যে সংকটের কথা আপনি বললেন সেগুলো ঘটছে। তাহলে লেজুর বৃত্তিভাবে রাজনীতির কীভাবে বিকাশ হতে পারে, এক স্বতন্ত্র বিকাশ কীভাবে হতে পারে, যে সংক্ষেপে বলেন আপনি। স্বতন্ত্র বিকাশ হতে পারে ছাত্র সংগঠনগুলো তার স্বাধীনভাবে। দেখুন, আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো ছাত্র সংগঠনই কোনো দলের সঙ্গে যুক্ত নয়, দলের সহযোগীও নয়, কি বলে যেটা অঙ্গ সংগঠন না। তো অঙ্গ সংগঠন যদি না হয়ে থাকে তাহলে তো লেজুর বৃত্তি হওয়ার কথা না। কিন্তু রাজনৈতিক দলগুলো যেমন প্রশাসনকে ব্যবহার করেছে তার ক্ষমতায় থাকার জন্যে, ক্ষমতাসীনরা ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করেছে, এবং যখন দেখেছে যে যদি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ক্যাম্পাসে থাকে এবং অন্যদের বিতাড়িত করা যায় তাহলে পোয়া বড়, মানে তাদের সবকিছু সুবিধা হয়। এই যে অপসংস্কৃতি ছাত্র রাজনীতির নামে, এটি অবশ্যই বন্ধ হওয়া উচিত। কিন্তু এবং আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন চালু হলে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে এই অপসংস্কৃতি দূর হবে। কারণ এক বছর পর তো তাকে ছাত্রদের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, তার কাছে যেতে হবে, জবাবদিহি করতে হবে কি এক বছরে করেছেন, এবং তখন কিন্তু আর ওই দখলদারি থাকবে। ধন্যবাদ। আমি আবারও আসবো সোহরাব হাসান। রাকিবুল ইসলাম রাকিব, আপনি বলুন যে আমি পরে আসবো মাসুদের কাছে, যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে মব জাস্টিসের একটি প্রবণতা আমরা দেখেছি। আবার এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে, যেমন বৃহস্পতিবারে আপনি জানেন যে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিষিদ্ধ করা হয়েছে। এই দুটি মিলেই যদি আপনি একদিকে মব জাস্টিস, অন্যদিকে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে বিষয়টি নিয়ে যদি বলেন। আমি প্রথমেই ধন্যবাদ। আমি প্রথমেই প্রথম আলোর যুগ্ম সম্পাদক শ্রদ্ধেয় সোহরাব হোসেন ভাইয়ের এটাকে আমি সহমত জানাচ্ছি। তিনি যে বিষয়গুলো বললেন আমি পুরোপুরি সহমত জ্ঞাপন করছি। ছাত্র রাজনীতির নামে বিগত 15.5 বছরে আমরা যে ধরনের ছাত্র রাজনীতি দেখেছি, যে সাধারণ শিক্ষার্থীরা চরমভাবে আতঙ্কিত, বিরক্ত, এবং এই ধরনের ছাত্র রাজনীতি তারা আর কখনো দেখতে চায় না। যেখানে রুম দখল থাকবে, গেস্ট রুম দখল থাকবে, গণরুম থাকবে, এবং সারা রাত ব্যাপী গেস্ট রুম করানো হবে, গেস্ট রুম কালচার নামে নির্যাতন করা হবে সাধারণ শিক্ষার্থীদের। এবং সবচেয়ে যে ভয়াবহ যে বিষয়টা, পরীক্ষা থাকুক কিংবা গুরুত্বপূর্ণ তার কোনো কাজ থাকুক, ক্লাস থাকুক, এটি কোনো বিষয় না। দলীয় কর্মসূচি তাকে বাধ্যতামূলকভাবে উপস্থিত হবে যদি সে হলে থাকতে চায়। এই প্রথার আজীবনের জন্য নিষিদ্ধ হওয়া উচিত। এবং আমরা ছাত্রদলও সেই আলোকে রাজনীতি করছি, এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের নিকট বিগত কয়েক বছর ধরেই আমরা প্রতিজ্ঞা করছি। এখন যেহেতু একটি ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, আমরা বিশ্বাস করি যে নতুন ধারার বাংলাদেশে, যেখানে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটি হয়েছে, এবং সেখানে শত শত ছাত্রের সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্র দলেরও 113 জন নেতা, কর্মী ও সমর্থক শহীদ হয়েছে। আমরা তাদের এই রক্তের সাথে বেইমানি কিংবা প্রতারণা করতে পারি না। সে কারণে আগামীর যে বাংলাদেশ, সেখানে এই কালচারগুলো একদম পুরোপুরি বিলুপ্ত করতে হবে। সেখানে আমি সবচেয়ে যে মূল যে বিষয়টা, ছাত্র রাজনীতি বন্ধ কোনো সমাধান নয়। এখানে গুণগত পরিবর্তন নিয়ে যদি ছাত্র সংসদগুলো নিয়মিত হয়, আমি জনাব শ্রদ্ধেয় সোহরাব হোসেনের সাথে পুরোপুরি একমত। আপনি যদি ছাত্র সংসদগুলো নির্বাচন করেন, আমরা ছাত্রদল যদি কোনো কারণে আপনি দলীয় এজেন্ডায় বাস্তবায়ন করি, তো সাধারণ শিক্ষার্থী তো আমাদের বয়কট করবে, এটা তো আমাদের এই প্রবলেম হবে। তা আমরা সাধারণ শিক্ষার্থীদের মন রক্ষা করার জন্য হলেও কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই, অধিকার আদায়ের পক্ষেই ছাত্র সংগঠন পরিচালিত করতে হবে। সে কারণে আমাদের মূল যে বিষয়টা, যে হলের টোটাল নিয়ন্ত্রণ আবাসিক শিক্ষকদের হাতে থাকতে হবে। প্রভোস্ট স্যার এবং আবাসিক শিক্ষক যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তাদের মাধ্যমে সিট বন্টন হবে। তাহলে এখানে হলের পলিটিক্স টোটালি বন্ধ হবে। গেস্ট রুম কালচার থাকা যাবে না, গণরুম কালচার থাকা যাবে না, এবং কোনোভাবেই কোনো ছাত্র সংগঠনের হাতে এই সিটের নিয়ন্ত্রণ রাখা যাবে না। আর দ্বিতীয়ত হলো, অবশ্যই ছাত্র সংসদ নিয়মিত হতে হবে। তাহলেই এই পুরো প্রক্রিয়াটা একটা সুষ্ঠু রাজনীতি বিকাশের জন্য। আচ্ছা, আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা জানলাম যে গত বুধবারে দুটি একটা হৃদয় ভিতরে ঘটনা ঘটেছে। একটি হচ্ছে তোফাজ্জের একজন
যে একজন যুবককে পিটিয়ে মারা হয়েছে ফজলুল হক হলে, অন্যদিকে জাহাঙ্গীরনগরে একই ঘটনা ঘটেছে। এই বিশ্ববিদ্যালয়ে যেটা সর্বোচ্চ বিদ্যাপীঠে কিভাবে ঘটলো এই ঘটনাগুলো? অন্য জায়গায় কিন্তু ঘটেছে এমন ঘটনাগুলো, রাজশাহীতেও ঘটেছে, আপনি জানেন একটি ঘটনা ঘটেছে। তাহলে এই বিষয়গুলোকে আপনার কি? জি, এই দুটি ঘটনা খুবই নিন্দনীয় এবং পুরো ছাত্র সমাজ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আমরা একটি গণ অভ্যুত্থান সফলভাবে সংগঠিত হলো, সেটিকে একটি টোটালি মানে প্রশ্নবিদ্ধ বলবো না আমি, যে সাধারণ শিক্ষার্থীদের খুবই মর্মাহত হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের হৃদয় বিদারক একটি ঘটনা জন্ম দিতে পারে, যে আবরারের মতো এভাবে পিটিয়ে একজনকে মেরে ফেলতে পারে। তো এটি খুবই নিন্দনীয় কাজ। আবরারকে এইভাবে মারা হয় তখন কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু জ্বলে উঠেছিল, কিন্তু এতগুলো মৃত্যু হলো। আপনাদেরকে কর্মসূচি ছিল বা আপনারা কি? হ্যাঁ, আমরা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক আমরা মিছিল করেছি, বড় মিছিলই করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি, এবং আমরা অপর কর্মসূচি করেছি। আমাদের আগামীকালও কর্মসূচি ছিল যে ক্যাম্পাস খোলার দিন, কিন্তু সেটা আমরা বন্ধ রাখলাম যে উদ্ভূত পরিস্থিতির কারণে, যেহেতু শিক্ষকরাই করেছে। আমি আপনার ওই প্রশ্নের দিকে যেতে চাই, আমাকে যে প্রশ্নটা করেছেন যে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে যে সিদ্ধান্ত হলো। দেখুন, এখানে যারা সিন্ডিকেট সদস্য যারা রয়েছে, যারা সিদ্ধান্ত নিল, 17 জনের মধ্যে 15 জন মিলে গতকাল যে হঠাৎ করে মধ্যরাতে আমরা যে দেখলাম যেটা সিদ্ধান্ত আসলো গণমাধ্যমে আর কি, যে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিংবা বন্ধ করা হয়েছে, এটি খুবই নিন্দনীয় একটা কাজ হয়েছে। আমরা বিশ্বাস করি এখানে গোয়েন্দা সংস্থা কিংবা কারণ কিংবা সর্বশেষ যে ফ্যাসিস্ট সরকার ছিল, পরোক্ষভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই ধরনের একটি নিন্দনীয় কাজ করা হয়েছে। কারণ এই 15 জন সিন্ডিকেট সদস্যের আপনি এর মধ্যে 12 থেকে 13 জন স্পষ্টভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের দূষর হিসাবে তারা পরিচিত, এবং বিভিন্ন অপকর্মের সাথে তারা লিপ্ত ছিল ফ্যাসিস্ট সরকারে। শুধু তাই নয়, এই সিন্ডিকেট সদস্যরা কিন্তু নির্দেশ দিয়েছে যে না, এই ছাত্র আন্দোলন এখানে স্থগিত করা উচিত, এটা ঠিক হচ্ছে না, এবং অবৈধ সরকারের পক্ষে তারা বিবৃতি পর্যন্ত দিয়েছে। তো তারা হঠাৎ করে, যেখানে আপনি লক্ষ্য করে দেখুন, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করলো, নানাবিধ অত্যাচার করলো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তাদের বিচারের দাবিতে তাদের কোনো বক্তব্য আছে? তেমন কি ঘটলো যে তারা এই ধরনের এখন জাতির বিবেক হিসেবে আবির্ভূত হলো? নিশ্চয়ই এর পিছনে আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করে অ্যানালাইসিস করে দেখেছি, এখানে ছাত্রলীগকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া হলো বিরাজনীতিকরণ। হলগুলোতে যদি ছাত্রদের নিষিদ্ধ করা যায়, তাহলে ছাত্রলীগের ক্লাস কমিটি, হল কমিটি, ক্যাম্পাস কমিটি, সেন্ট্রাল কমিটি যারা খুব বেশি অপকর্মে লিপ্ত আছে তারা হয়তো আসবে না, কিন্তু বাকি যারা ছিল তারা নিউট্রাল সেজে সাধারণ শিক্ষার্থীদের বেশে হলগুলোতে অবস্থান করবে। এবং আপনি লক্ষ্য করেছেন এই ফজলুল হক মুসলিম হলে তারা কতটা এখনো সেই বিজ্ঞান বিষয়ক সম্পাদক তার নেতৃত্বে এই হামলা হয়েছে, আপনি লক্ষ্য করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যেটি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীও অর্থাৎ রাজনীতিও তারা করতে পারবে। এই ব্যাপারে আপনাদের ছোট্ট করে একটু বক্তব্য। আমি স্পষ্টভাবে বলছি যে আমি জনাব সোহরাব হোসেন সহ অপর আমি অনেকের সাথে এই বিষয়ে কথা বলেছি, তাদের সকলের স্পষ্ট বক্তব্য হলো ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন হতে হবে। এবং আমি ছাত্রদলের সভাপতি হিসেবে বলছি, এখানে ছাত্র রাজনীতি অবশ্যই গুণগত পরিবর্তন হতে হবে। আমি বলছি যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনীতি কি থাকবে? এদেরও গুণগত পরিবর্তন হতে হবে, দলীয় লেজির অবশ্যই। ধন্যবাদ, আবারও আসবো। একটা ফোন আছে, ফোনটি নিই। শুভরাত্রি দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে প্রশ্নটি। আসসালামু আলাইকুম, আমি মইনুল ইসলাম গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে সম্মানিত আলোচক সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন ভাইয়ের কাছে। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি যখন যে সরকার ক্ষমতায় ছিল তাদের যে ছাত্র সংগঠন প্রত্যেক সময় তার প্রভাব বিস্তার করেছে। তাহলে ছাত্র রাজনীতি এই সমাধানই বন্ধই নিষিদ্ধই কি সমাধান নয়? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ছাত্র রাজনীতি কোনো দলের না করলেও দেশের ক্রান্তিকালে ছাত্র রাজনীতি সংগঠন ছাড়াও কি প্রত্যেক ছাত্রই কি সেখানে ঝাঁপিয়ে পড়তে পারে না? ধন্যবাদ। দর্শক সঙ্গে থাকেন, সোহরাব হোসেন আপনি উত্তর দেবেন, পরে উত্তর দেবেন। এই পর্যায়ে আছি বৈষম্যবিরোধী ছাত্রদের কেন্দ্রের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আপনার কি দৃষ্টিভঙ্গি আছে বিষয়ে? বিষয়টা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই শব্দটাই তো আসলে আসে না। ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কোথাও বলা হয়নি। ছাত্র রাজনীতি বলা হচ্ছে যে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে। আচ্ছা, দলীয় লেজুট ভিত্তিক বলতে হচ্ছে লাঠিয়াল বাহিনী হিসেবে যে ব্যবহারের প্রক্রিয়া, যে একটা দলের ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতা থেকে নামানোর লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্ররা ব্যবহৃত যাতে না হতে পারে সেই ধরনের রাজনীতি নিষিদ্ধের কথা বলা হচ্ছে। এখন হচ্ছে এই বিষয়টা তো স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করবে, স্টুডেন্টরা গ্রহণ করবে নাকি করবে না সেই বিষয়টাই আসবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিন্ডিকেট সবাই, মানে সিন্ডিকেট সভাটা হচ্ছে কাদের, সিন্ডিকেট সদস্যরা কারা,
এই নীল দলের এরা কেন এতদিন কথা বলে নাই? এরা যখন ক্যাম্পাসে করেছে তখন এই সিন্ডিকেট থেকে কেন কোনো বক্তব্য আসে না 16 তারিখে, এখন কেন আসতেছে? আমরা মানে পুরো বিরোধীরা আমরা বলতেছি হচ্ছে লেজুর ভিত্তিক যে সন্ত্রাসী ছাত্র রাজনীতি ছিল সেটা বন্ধ করতে হবে। এমন ছাত্র রাজনীতি থাকবে যেখানে দলের প্রধান নির্ধারণ করে দেবে না যে আমার দলের ছাত্র প্রতিনিধি নেতা এই হবে, তার দলের লোকজনই সেই ছাত্র সংগঠনের লোকজন ঠিক করে দিবে যে আমাদের নেতা হিসেবে আমরা ওকে চাচ্ছি। এভাবে একটা সম্ভব বাংলাদেশের বাস্তবতায় আপনি কি মনে করেন? বাস্তবতায় বলতেছে বাংলাদেশের বাস্তবতা অনেক কিছু অসম্ভব ছিল। এই বিপ্লবের আগে 7 তারিখে অনেকে ভাবতো না, যখন হচ্ছে আমি 1 তারিখে 2 তারিখ সন্ধ্যায় যখন আমি বলি অসহযোগ আন্দোলন হবে, শেখ হাসিনাকে গণভবন ছেড়ে দিতে হবে, মানে আমি আমার জায়গা থেকে বলি, তখন কি আপনি সহ বা অন্য কেউ ভাবছেন শেখ হাসিনা পালাতে হবে? আমি নিজেও ভাবি নাই। না, আমার কথা হচ্ছে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে আমাকে মেরে থাকুক, আমার ভাই এত ভাইকে মেরে ফেলছে। আসলে অসম্ভব বলতে কিছু না। কথা হচ্ছে এখনকার তরুণ প্রজন্মের মাইন্ড রিড করার সক্ষমতা রাজনৈতিক দলগুলো থাকতে হবে। এখনকার তরুণ প্রজন্ম সেই 90 দশকের পর থেকে 91 থেকে 2024 পর্যন্ত যে ছাত্র রাজনীতি চলেছে সেই ছাত্র রাজনীতি এখনকার তরুণ প্রজন্ম চাই না, এটা তারা বুঝতে হবে। এটা না বুঝতে পারলে তাদের ব্যর্থতা, তারাও আবার হারিয়ে যাবে যেভাবে হচ্ছে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে। এই বিষয়টা বুঝে ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা আনতে হবে। রেগুলার স্টুডেন্ট যারা তারা ছাত্র প্রতিনিধিত্ব করবে, ইরেগুলার স্টুডেন্টরা ছাত্র প্রতিনিধিত্ব করতে পারে না, এই বিষয়টা আসতে হবে। এখানে আসতে হবে যে হচ্ছে কি হলের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে প্রশাসনের কাছে থাকতে হবে। আমি আরেকটা কথা বলবো যে হচ্ছে যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকে তাহলে তো হচ্ছে 90 এর পর 91 তে ক্ষমতায় আসা, 91 থেকে 2024 পর্যন্ত কোনো ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়নি একটা ছাড়া ব্যতিক্রম। তাহলে এটার জন্য দায়িত্ব হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, তার আগে তো এরশাদ দিয়েছে। আমি বলবো যে হচ্ছে ঘোষণা দিয়ে ডিরেক্টলি লেজুর ভিত্তিক ছাত্র আদর্শ থাকতে পারে যে আমি অমুকের আদর্শে রাজনীতি করতেছি, ছাত্র রাজনীতি করতেছি, করতেছি, সেটা থাকতে পারে। আমি অমুকের নির্দেশে করতেছি, ওই দলীয় প্রধান নীতি। এই রাজনীতি আসলে হচ্ছে বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ। আচ্ছা, আপনারা বলেছেন যে ছাত্র রাজনীতি থাকবে, তাহলে যদি মূল দলের সাথে সম্পৃক্ততা না থাকে তাহলে ছাত্রদের বিষয় আসে নিয়ে কি রাজনীতি হবে? হ্যাঁ হ্যাঁ, ছাত্রদের বিষয় ছাত্ররা থাকবে হচ্ছে একটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, বুদ্ধিজীবীদের জন্য, প্রত্যেকটার জন্য, আপনাদের মিডিয়ার জন্য, প্রত্যেকের জন্য চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে ছাত্ররা থাকবে, প্রেসার গ্রুপ হিসেবে থাকবে। মিডিয়া ভুল পথে গেলে ছাত্ররা সে মিডিয়াকে সঠিক পথে আনার জন্য ভূমিকা পালন করবে। এটা পারে নাই কেন? মানে হচ্ছে এই যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কেন পারে নাই? পারে নাই হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে, তাদের কঠিন কন্ট্রোলের কারণে। যে সরকার ক্ষমতায় থাকছে তারাই হল দখল করে সেখানে কন্ট্রোল সৃষ্টি করছে, যার কারণে সেখানকার স্টুডেন্টরা কথা বলতে পারে না। যদি সরকার ভুল পথে যায় তখন ছাত্ররা কথা বলবে। সরকার গিয়ে ভারতের সাথে একটা চুক্তি করে আসছে, স্টুডেন্টরা কথাই বলতে পারে না। আসলে কি স্টুডেন্টরা মেনে নিয়েছে? ভয়ে কথা বলতে পারে না, কারণ তারা নির্যাতনের ভয় করে। এভাবে মূলত হয়ে আসছে। যে দল ক্ষমতায় থাকে, একটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকলে আপনি আমি যত কথাই বলি না কেন, ক্ষমতায় আসার পরে তারা হলটা দখল করবেই। অনেক ধরনের কথা আসতে পারে, বলা আছে যে হচ্ছে আপনার মূল দলের সাথে সম্পর্ক থাকবে না, হাইকোর্টের রায় আছে ছাত্র রাজনীতি করতে হলে, হাইকোর্টের আছে। কিন্তু কে মানে? যে ক্ষমতা আছে, বাংলাদেশে বহু আইন আছে, বহু আইন আছে, কিন্তু সেই আইনকে কেউই পাত্তা দেয় না। যখন যে ক্ষমতা যায় তার কথাই আইন হয়ে যায়। বাস্তবতা হচ্ছে এটা। আমি মনে করি যে হচ্ছে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করছে এবং সেটা ফেল করেছে। এইটা আমাদেরকে অনুধাবন করতে হবে। 91 থেকে মেইনলি 90 পর্যন্ত বাংলাদেশে এই পরিমাণ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছিল না। আমান ভাইয়েরা ক্যাম্পাসে বসে সিদ্ধান্ত নিত ক্যাম্পাসে কি হবে, কিন্তু তারপর থেকে কি হয়েছে, ক্যাম্পাসে বসে সিদ্ধান্ত না নিয়ে গুলিস্তান বসে সিদ্ধান্ত নেওয়া হতো। এরপর হচ্ছে গণভবন থেকে সিদ্ধান্ত হইতো। কি হচ্ছে মানে ক্যাম্পাসে কি হবে পরবর্তী দিন আপনি দেখেন। আমি বলি ডাকসু নির্বাচন আমি চালু করবো, লেজুর ভিত্তিক ছাত্র মানে হচ্ছে দলীয় ছাত্র রাজনীতি যেটা আছে সেটাও থাকবে। তারপর 2019 সালে যেভাবে ভোট কারচুপি হয়েছে সেটা হবে না, এর নিশ্চয়তা আছে। প্রশাসন যখন একটা সরকারের থাকবে তখন কে নিয়ন্ত্রণ করবে? শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ছিল কিনা? কোন সরকার স্বচ্ছতা দেখিয়েছে? মেজর জিয়ার 4 বছর ছাড়া, আমার রাজনৈতিক যেটা মেজর জিয়ার 4 বছর ছাড়া আর বাংলাদেশের ইতিহাসে আর কখনো মানে হচ্ছে হয় নাই, শিক্ষক নিয়োগ স্বচ্ছভাবে হয় নাই। মেজর জিয়া বাংলাদেশের 4টা বছর বাংলাদেশের জন্য স্বর্ণযুগ, আমার ধারণা। অনেকে দ্বিমত পোষণ করতে পারে। তারপরে বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কেউই মানে হচ্ছে প্রত্যেকে ছাত্রদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে, হল দখলে ব্যবহার করছে। এবং ছাত্র সংসদ নির্বাচিত হলে যদি বিরোধী কেউ চলে আসে, সাধারণ শিক্ষার্থীরা কেউ চলে আসে, তাহলে হচ্ছে বিপদ হতে পারে, ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হতে পারে। ছাত্রদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগই দেওয়া হয়নি।
আচ্ছা, তাহলে মাসুদ, আমি একটু প্রশ্ন করি, চলে আপনি যে কথাটি বললেন যে ছাত্র রাজনীতির একটি গুণগত পরিবর্তন উত্তরণের জন্য যে ধারাটির কথা বললেন, এটি কিভাবে আপনারা বাস্তবায়ন করবেন? অন্যদের সঙ্গে বসে অনেক আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বিভিন্ন মতামত আমরা লক্ষ্য করছি, সমন্বয় করবেন কিভাবে? এই বিষয়টা হচ্ছে আসলে হচ্ছে আমি কথা বলছি, আমরা একটা পয়েন্টে এসে একত্রিত হলে আমরা আসলে কাউকে বাদ দিয়ে আগাতে পারবো না, সবাইকে নিয়েই আগাতে হবে। আমাদের বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলে আসছে, ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, সবাই এই বিপ্লবের একটা অংশীদার, তারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। এই বিপ্লবের একটা ধপা ছিল হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, সেই বিপ্লবের ধপাকে কেন্দ্র করে সবার সাথে বসে, ভাই এত বছর এইভাবে চলেছে, সেই দলের সাথে বসে এখন আমরা এইভাবে রাজনীতি একটা ইয়ে তৈরি করতে হবে। ছাত্রদলও ক্যাম্পাসে রাজনীতি করবে, মানে আমি বলতে ছাত্রদল যারা করে তারাও ক্যাম্পাসে থাকবে, ছাত্র শিবির যারা করে তারাও থাকবে, ছাত্র আন্দোলন যারা করে, বাম যারা করে, সবাই ক্যাম্পাসে থাকবে। বাট ক্যাম্পাসের রাজনীতিটা কেমন হবে? আমরা চাচ্ছি হচ্ছে ক্যাম্পাসের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বললে, কেউ যদি তার দলীয় রাজনীতি করতে চায় সে ক্যাম্পাসের বাইরে গিয়ে করবে, তাকে এর জন্য বহিষ্কার করা হবে না, কিচ্ছু করা হবে না, সে তার মতামত ক্যাম্পাসের বাইরে গিয়ে প্রকাশ করতে পারে। ক্যাম্পাসের ভিতরে আসলে সে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আসবে এবং সে সেখানে তার আদর্শের কথা বলতে পারে, পার্থক্য হবে, ইয়ে হবে, তাদের একটা গ্রুপ থাকবে, সেখানে তারা কথা বলবে, তারা তাদের আদর্শ প্রচার করবে। বাট মানে হচ্ছে লাঠিয়াল বাহিনী হিসেবে যে ব্যবহার হওয়ার ক্যাম্পাসের ভিতর এসেই আমরা হচ্ছে আমার নেতাকে কেন গালি দেওয়া হয়েছে, আমি ক্যাম্পাসের পিড়ে ইয়ে করে দিব ক্যাম্পাসে, এই রাজনীতিটা থাকবে না। আমরা চাচ্ছি এটার জন্য আমাদের আসলে হচ্ছে সমন্বয় দরকার। আচ্ছা, আরেকটা জিনিস, যদি আপনাকে এটি করতেই হয় তাহলে শিক্ষক রাজনীতি কি হবে? অনেক সময় দেখা যায় শিক্ষক রাজনীতি কিন্তু ছাত্র রাজনীতিকে লেজুর ভিত্তিতে পরিণত করে। বলতেছি কথাটা বলতেছি মানে হচ্ছে আমরা রাষ্ট্র হচ্ছে ছাত্র রাজনীতি, শ্রমিক রাজনীতি, কর্মচারী রাজনীতি, শিক্ষক রাজনীতি, এগুলো নিয়ে মূলত কথাটা, সবগুলো একসাথে আমরা হয়তো আমাদের বলতে চাচ্ছি হচ্ছে বিষয়টা আমার কেউ একজন ঘোষণা দিয়ে দিল হয়ে যাবে, এটা হবে না। আসলে হচ্ছে এটার জন্য একটা জাতীয় ঐক্যমত দরকার। যেমন আমরা ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য একটা ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, সেই ইউনিটি এখন সকল ছাত্র সংগঠনের মধ্যে বা হচ্ছে সকল দলের মধ্যে একটা ইউনিটি আসতে হবে। আমরা আসলে সামনের দিকে ছাত্র রাজনীতিটা এই প্রক্রিয়ায় চাচ্ছি। প্রয়োজন আরেকটা কমিশন গঠন হোক, প্রয়োজন আরেকটা কমিশন গঠন করে ছাত্র রাজনীতির এই গুণগত পরিবর্তনে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি এভাবে হবে, এভাবে হবে না। তাহলে হচ্ছে একটু ঐক্যমত হবে। এই যে মন দূরত্ব সৃষ্টি হয়, ভাই আমাদের মধ্যে তো একটা বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। মানে আপনি ডিরেক্টলি হঠাৎ করে বসে ঘোষণা দিয়ে দিবেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আমি করতে দিব না, সেটা তো হয় না। কেন আমরা এই ভাইয়েরা মিলে তো আমরা এক সময় কাজ করেছি। আমাদের আসল দরকার হচ্ছে মূলত এটা পরিবর্তন দরকার। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে না, এটা আমাদের 9 দফার একটা দফা ছিল। এখন সেখান থেকে এবার হচ্ছে আমরা কিভাবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে প্রতিষ্ঠা করব, সেটার জন্য এবার আমাদের প্রত্যেকটা দলের সাথে বসে প্রয়োজন একটা কমিশন নেতৃত্ব দিয়ে বা হচ্ছে আমরা নিজের বসে একটা রূপরেখা তৈরি করবো, সামনের দিকে ছাত্র রাজনীতি হবে এভাবে, সেটাই সিন্ডিকেট সবাই পাশ হবে। আমি আবার আসবো, সোহরাব হোসেন দুজনের বক্তব্যতে শুনলেন, আপনি কি বলবেন যে তাদের দৃষ্টিভঙ্গি তো আপনি লক্ষ্য করলেন? আচ্ছা, তার আগে একজন দর্শক প্রশ্ন করেছেন, সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন, তিনি কিন্তু বলতে চেয়েছেন যে যেহেতু ছাত্র রাজনীতি আমাদের কোনো সুফল দেয়নি, দলের অনুসারীর ছাত্র রাজনীতি এবং প্রসার যারাই যখন ক্ষমতায় থাকে তারা ক্যাম্পাস দখলে রাখে, নানা রকম অনাচার করে, সুতরাং ছাত্র রাজনীতির ভবিষ্যতে এটা রেখে কী হবে? আসলে পুরো বিষয়টি এই ছাত্র রাজনীতি যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে সমস্যার সমাধান কঠিন। আমাদের পুরো রাজনৈতিক যে কাঠামো, রাজনীতির যে বিন্যাস, সেটা পাল্টাতে হবে। অর্থাৎ যে দলেরই অনুসারী হোক না কেন, সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক এবং কর্মী হোক, নেতা হোক, তার সীমাটা মানতে হবে। তার যে একটা মানে যেটা বলছে যে আমরা যেমন 3 জোটের একটা রূপরেখা ছিল, একটা রূপরেখা থাকবে, কাঠামো থাকবে, কাঠামোর ভেতর থেকে করতে হবে। সেটা কোনো দলের অনুসারী হতেও পারে, নাও পারে। আজকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারা এখন জাতীয় নাগরিক কমিটি করেছে, ভবিষ্যৎ যদি নাগরিক কমিটি ঘোষণা করে যে আমরা রাজনৈতিক দল করব, এখন তাদের অনুসারী যারা ক্যাম্পাসে থাকবে তারা যদি বলে যে আমরা এই দলকে সমর্থন করি, জাতীয় নাগরিক কমিটিকে সমর্থন করি, তাহলেও কিন্তু তার আদর্শিক। এখন লেজুর ভিত্তি হচ্ছে কি, যাতে অভিভাবক দল বা মাদার পার্টি যেটা বলে, অভিভাবক দল যে অপকর্ম করবে এবং যে অপকর্মে তাকে নিয়োগ করবে, তাকে ব্যবহার করবে, সেটি লাঠিয়াল বাহিনী হিসেবে করতে গিয়েই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছে। এখন এটা যদি বন্ধ করা যায় তাহলে ছাত্র রাজনীতি নিয়ে কোনো সমস্যা হবে। মানে আপনি বলতে চাইছেন মূল দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে, সংস্কার পুরো রাজনীতিকেই।
সংস্কার। আবার যদি সেই রাজনীতির কথা বলি তাহলে মানুষকে পরিবর্তন করতে হবে। আজকে দেখুন আমরা ছাত্র আন্দোলনে আমি অবশ্যই তো এটি তারা যে অভাবিত সাফল্য দেখিয়েছে, তারা যে পরিবর্তন এনেছে, স্বৈরাচারে পতন ঘটিয়েছে, ছাত্র উত্থান করেছে, কিন্তু আমাদের আমাদের মনোজগতে কোথায় জানি একটি সমস্যা আছে। যদি আমরা এই যে ফজলুল যে ঘটনা ঘটলো, এটি কোনো ছাত্র সংগঠন, এরা তো দেশের সেরা শিক্ষার্থী, সেরা বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থী, বা জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ করতেন, সে ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন, হামলা করেছেন, তার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু তাকে তো আইনে সোপর্দ করা যেত, থানায় নিয়ে যাওয়া যেত। বিশ্ব প্রক্টরিয়াল বডি তাকে বন্দি করেছে, মানে তাকে আটক করে এক জায়গায় রেখেছে হেফাজতে, সেই তালা ভেঙে নিয়ে তারপর তাকে মেরেছে। তাহলে এই সমস্যাটা কি? এটা কি বিএনপির বা ছাত্রদলের, এখানে ছাত্রদলের সভাপতি আছেন, আর ছাত্রদলকে নির্দেশ দিয়েছে যে এটা করো? নিশ্চয়ই না। তাহলে এই সমস্যাটার সমাধান কিভাবে? অর্থাৎ ব্যক্তিকে তার সীমাটা বুঝতে হবে যে আমি কতটুকু যেতে পারবো, কতটা যেতে পারবো না। এবং সেটি একজন সাধারণ, ধরেন আমরা একজন সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তারা অনেক কিছু না বুঝতে পারেন। বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, এমনকি শিক্ষকদেরও তো আমরা দেখেছি যে মারপিটের সাথে যুক্ত হতে, মারামারি করতে। এই ঘটনাই তো শিক্ষকরা জানে, কিন্তু তারা কিছু জানে না, প্রতিরোধ করতে পারে। আচ্ছা, শুধু জানা না, আর আর যেটি করতে হবে যে এই বিশ্ববিদ্যালয়টি কার? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূলত এখানে শিক্ষার্থীদের পড়ানোর জন্য শিক্ষক, তাদের প্রশাসন চালানোর জন্য উপাচার্য দরকার, সহ উপাচার্য দরকার, ইত্যাদি দরকার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সমস্যা এখানে যারা আছেন তারা সমাধান করবেন, বাইরের কোনো হস্তক্ষেপ কোনোভাবেই কোনো সময় নেওয়া হবে না। ধন্যবাদ। আসবো একটি বিরতির পরে। দর্শক, আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনা বিষয় ছাত্র রাজনীতি নিষিদ্ধেই কি সমাধান। এ পর্যন্ত আবারও যাচ্ছে সোহরাব হাসান, আপনি যে কথা যেখানে শেষ করিয়েছিলাম, যে তাহলে কি দাঁড়াবে তার বিষয়টি? প্রথমত হচ্ছে ক্যাম্পাসে যারা সক্রিয় আছে, ক্যাম্পাসটা ছাত্র সংগঠনের, ছাত্রদের জন্য, তাই তো? ছাত্রদের এর মধ্যে তাদের সংগঠন আছে, প্রতিনিধি আছে। আমি মনে করি সব ছাত্র সংগঠনের নেতাদের বৈঠক করে এ ব্যাপারে একটা ঐকমত্যে পৌঁছানো, কিছু চাপিয়ে দেওয়া না যে নিষিদ্ধ হলো বা নিষিদ্ধ। ছাত্ররা চাইলো, কিন্তু দলীয় মূল দলগুলো যদি না চায়, সংস্কার না হয়, তাহলে কিভাবে হবে? না, মূল দলগুলো, অনেক কথা বলা হয় না যে মানুষ যদি ঠিক না হয় তাহলে নেতা ঠিক হবে কি করে? মানুষ যদি নেতা যদি ঠিক না হয় তাহলে কর্মী ঠিক হবে কিনা? যার যার অবস্থানকে ঠিক করতে হবে। সুতরাং মূল দলকে, অতীতে তো আমরা দেখতাম যে ছাত্র সংগঠনই মূল দলকে মূল দলের উপর একটা বড় প্রভাব রাখত, এবং মূল দলের নেতারাও কিন্তু ছাত্রদের কথায় গুরুত্ব দিত। এখন লাঠিয়াল হিসেবে ব্যবহার করলে তো গুরুত্ব দেবে না। বিষয়টা হচ্ছে ছাত্র সংসদ, মূল দল, তাদের মধ্যে গণতন্ত্রটা প্রতিষ্ঠা করতে হবে। কোনো দলের নেতা বলে দেবেন না যে কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে। এমনকি মানে আগের কমিটির উত্তরাধিকার কমিটি নিয়োগ করবে না। মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে হবে। আমাদের হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নেই। আমরা দীর্ঘদিন এত বছর রাজপথে, তো এটা হচ্ছে একটা ভালো দিক। রাজপথে আমরা কি বলে আন্দোলন করে বিজয় অর্জন করি, কিন্তু ধরে রাখতে পারি না। অধ্যাপক আনিসুজ্জামান তার একটা বিখ্যাত উক্তি আছে যে বাংলাদেশে গণতন্ত্র আসে যাওয়ার জন্যে এবং সামরিক শাসন যায় আসার জন্যে। তাহলে এই যে আমি তো মনে করি যে এটাই যদি শেষ ছাত্র গণ অভ্যুত্থান হয়, তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে সফল একটা বিষয়। মানে আবার যদি তবে ভবিষ্যতে যারা, আমি মনে করি যে একটা পরিবর্তন তো হলো, এই পরিবর্তনটা কিভাবে আমরা কাজে লাগাবো, কিভাবে ছাত্ররা কাজে লাগাবে, রাজনীতিকরা কাজে লাগাবে, আরেকটি বিষয়। ছাত্রদলের সভাপতি তার সংগঠনের কতজন মারা গেছেন হিসাব দিয়েছেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারাও একটা হিসাব দেবেন বা দিয়েছেন, শিবিরও দিয়েছে। কিন্তু এই হিসাবের বাইরে যে একটি বিশাল জনগোষ্ঠী এই আন্দোলনে জীবন দিয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, এবং তার মধ্যে কোনো একটা পত্রিকায় দেখলাম যে 100-র উপর হচ্ছে বেওয়ারিশ লাশ, মানে তাদের খোঁজ পাওয়া যায়নি। তারা কোথা থেকে আসছে, কিভাবে গেছে, তাদের পরিচয় জানা যায়নি। এবং তাদের বিচারও হবে না, কারণ বেওয়ারিশ লাশে তো বিচার হবে না, তার করা হয়নি, ময়নাতদন্ত করা হয়নি। সুতরাং যারা আন্দোলনে সফল হয়েছেন, যারা এই সফলতার সুফল ভোগ করছেন বা ভোগ করবেন, তারা যাতে এই মানুষগুলোকে মনে রাখেন, এই মানুষগুলোর ত্যাগ মনে রাখেন। এবং আমি তো মনে করি খুঁজে খুঁজে বের করা, যে আমরা হিসাব যখন দিচ্ছি, এটাও কিন্তু হিসেবে নিয়ে না, এটাও কিন্তু অনেকে প্রশ্ন করেছেন। দেখলাম যে বাইরের কিছু সংস্থা বা এখানকার এতজন হিসাব দিয়েছে, প্রতিটি তার কোথায় বাড়ি, কি তার বাড়ির স্বজন কারা আছে, তার বাবা আছে কিনা, মা আছে কিনা, বা ভাই আছে কিনা, এবং তারা কি করছেন। আমি মনে করি যে কমিটি ফাউন্ডেশনটা হয়েছে, ফাউন্ডেশন আরেকটু সক্রিয় হওয়া উচিত, এবং যে আর্থিক সহায়তা দিয়েছে সেটা যথেষ্ট বলে মনে করি না। মারা গেছেন যে 5 লাখ টাকা, মাত্র 5 লাখ টাকা এই দুর্মূল্যের বাজারে 1 লক্ষ টাকা আর 5 লাখ, আর যে আহত, এবং অনেকে যেমন চোখ হারিয়েছে, যে 1 লাখ টাকা তো তার চিকিৎসা হবে না, অনেকে বাইরেও নিতে হতে পারে। আমরা সেটাও জানি না যে কাকে বাইরে নিতে হবে। আমি আশা করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দাবিটাকে সামনে আনবে, যে শুধু আমরা সুফল ভোগ করব আর দায় নেব না, এটা হতে পারে না। ধন্যবাদ। রাকিবুল ইসলাম, রাকিব, আপনি কি বলবেন? বিশেষ করে ছাত্র রাজনীতি যেটি বলবার চেষ্টা করলেন আমাদের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যে এই কোয়ালিটি পরিবর্তন চেয়ে জন্য প্রয়োজনীয় জাতীয় কমিশন গঠন করতে হবে এবং একটি গুণগত পরিবর্তন করতেই হবে। আপনারা বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দল, আপনারা কি আপনাদের মূল দলকে কি এদিকে নিয়ে আসতে পারবেন? জি, ধন্যবাদ। আমি ওই প্রশ্নটা দিচ্ছি, তার আগে জাস্ট দুটো দাবি তুলে নিচ্ছি। সেটি হলো, আমি আজকের এইখান থেকে যেহেতু আব্দুল হান্নান মাসুদ রয়েছে, পেয়েছি, সেজন্য বলছি অবশ্যই অতি শীঘ্রই, কারণ আমাদের কিন্তু সেই 5 আগস্ট অনেক দিন হয়ে গেল, 1.5 মাস, অবশ্যই চূড়ান্ত তালিকা প্রকাশ করার একটা কিন্তু দায়িত্ব রয়েছে, সেটা কিন্তু এখন প্রকাশ করা হয়নি। আমরা আমাদের দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে আমাদের যারা হয়েছে একদম ডিটেলস আমরা গণমাধ্যমে প্রকাশ করেছি, ছবি সহ, এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন আমরা যেমন পঙ্গু হাসপাতাল আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তারা কিন্তু আপনি বিশ্বাস করেন নাই, কারণ এখন পর্যন্ত কিন্তু সেই 5 আগস্টের ঘটনার অনেকেই কিন্তু এখানে রয়েছে। তো আমরা এই 4 দিন আগেও আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম। তো পঙ্গু হাসপাতাল, ঢাকা কলেজে আমরা সংগঠন থেকে প্রায় 4-5 বার আর্থিক সহযোগিতা এটা বড় পরিমাণে আমরা দিয়েছি আর কি, ছাত্র দলের পক্ষ থেকে সেটা আমরা ম্যানেজ করে দিয়েছি। কিন্তু সেখানে আমাদের সবার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। আর এখানে আমরা কোনো দল বুঝি না, ছাত্র দলের কে সেটা আমরা দেখিনি। আমরা ওভারঅল যতটুকু পেরেছি আমাদের হাতে ফান্ড ছিল দিয়ে গেছি। তো এটা কিন্তু একটা চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়ার কারণে এটা কিন্তু খুবই বিড়ম্বনা হচ্ছে, যে এটা কিন্তু মানে খুবই একটি দৃষ্টিকটু বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপর দ্বিতীয়ত আসেন যে জুলাই আগস্ট ফাউন্ডেশন নামে যে একটি হয়েছে, তাদের ভিতরে দায়িত্ব রয়েছে যে এই চূড়ান্ত তালিকা আমরা শুনেছি 850 জন প্লাস 1400 উপরে মারা গিয়েছে, শহীদ হয়েছে, হ্যাঁ এখন পর্যন্ত। তো তাদের কিন্তু চূড়ান্ত তালিকাটা আমাদের উপরে 1 চোখ হারিয়েছে, 2 চোখ হারিয়েছে, 92 জেলা। তো এটা যদি চূড়ান্ত তালিকাটা যদি গণমাধ্যমকে দেওয়া হয়, তারপর কিন্তু আমরাও অনেক এই দেশের অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছে, তারাও কিন্তু তাদের মতো করে চেষ্টা করবে যে আমার এলাকায় এরকম। আপনি কি মনে করেন যে এই একটা সফল গণ অভ্যুত্থান, ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হলো, একটি রেজিমের পতন ঘটানো হলো, এবং যেটা সুরাব হাসান বলবার চেষ্টা করেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছেন, তাদের কি, যারা পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের প্রতি কি যথাযথ দৃষ্টি দেওয়া হয়েছে? আমি অন্যভাবে নিয়েন না, আমি কোনো সমালোচনা করছি না। এটি কিন্তু মূল দায়িত্ব হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিল এবং এখনো যারা নেতৃত্ব দিয়ে জেলা সফর করছে, তাদের কিন্তু মূল দায়িত্ব এটা। জেলা সফরটা আমার মনে হয় আরেকটু দেরি করলেও সমস্যা হতো না, যদি চূড়ান্ত তালিকা প্রকাশ করে আমরা একটা রূপরেখা প্রকাশ করি যে আমরা এইভাবে তাদেরকে সহযোগিতা করব। এবং অবশ্যই নির্দলীয় সরকারকে বলতে হবে 1 লাখ টাকা সাফিসিয়েন্ট না, 5 লাখ টাকা সাফিসিয়েন্ট না। তো সেই কারণে আমার মনে হয় এই বিষয়ে তাদের অনেক বেশি করণীয় ছিল। তো যা হোক, তারা জেলা সফরে গিয়েছে, এটি ওকে, সমস্যা না, আমি সমালোচনা করছি না, কিন্তু এটা কিন্তু মূল দায়িত্ব। তো
তো আমি আপনার ওই প্রশ্নে চলে যাচ্ছি যে আপনি যেটা বলছেন ছাত্র রাজনীতি, আপনি লক্ষ্য করে দেখুন, আমরা একটা বিষয় ভুলে যাচ্ছি, বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল সে 2001 সাল থেকে 2006 সাল, তার সাথে লক্ষ্য 18, 19, 20 বছর আগে ক্ষমতায় ছিল, 20 বছর আগে। তো 20 বছর আগে যারা ক্ষমতায় ছিল তাদের সেই সময় দেশের বাস্তবতা, ক্যাম্পাসের বাস্তবতা, রাজনীতির বাস্তবতা, আপনি যদি 20 বছর পরে এসেও আপনি সেই দোহাই দিয়ে এই ছাত্রলীগ, ছাত্রদল, আওয়ামী লীগ, বিএনপিকে একই কাতারে ফেলেন, এটা কিন্তু আর একটা বৈষম্য। এটি সুস্পষ্টভাবে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা ব্যানারে আমরা আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য ক্যাম্পাস থেকে। কিন্তু যদি আপনি 20 বছর আগের সেই সময় একটা প্রেক্ষাপট ছিল, সেই সময় একই কাতারে ফেলছি না, আমি শেষ করে দিচ্ছি, 20 বছর কিংবা 30 বছর আগের একটা প্রেক্ষাপটকে ধরে আপনি যদি এখন যদি বলেন, সেটি কিন্তু কাম্য নয়, সেখানে আমি চাচ্ছি, আমি যে আমার স্পষ্ট বক্তব্য, আপনি অবশ্যই বিএনপির কর্মকাণ্ড বিএনপির মতো করে দেখবেন জাতীয় রাজনীতিতে, ছাত্র দলের কর্মকাণ্ড অবশ্যই আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা সেই ছাত্র দল, সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পারি কিনা সেটা সময় বলে দিবে। কিন্তু আপনার একটা গণ আন্দোলন হলো 1.5 মাস, আপনি এখনই যেসব প্রশ্ন নিয়ে আসছেন সেগুলোর পিছনে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। যেমন আজকে এটা লক্ষ্য করে দেখুন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি স্যার, প্রক্টর স্যারের নেতৃত্বে একটি মিটিং হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিদের সাথে। সেখানে আমাদের পরিবেশ পরিষদের মিটিংয়ে যারা থাকে সাধারণত অধিভুক্ত রয়েছে 13টি ছাত্র সংগঠন, ছাত্রলীগ তো বাদ, সেখান থেকে 9 জন, আর স্পেশাল শিবিরকে তারা নিয়েছে। ওকে, সেটি তারা নিতে পারে, কিন্তু স্বাধীনতার পর কিন্তু এইরকম কেউ কিন্তু করেনি। যাই হোক, এই প্রশাসন নিয়েছে, তারা মনে করেছে। কিন্তু আমরা কিন্তু, আমি সমালোচনা করছি না, কিন্তু আমার যেটা প্রশ্ন এসেছে, এই শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কিংবা শিবিরের হল কমিটি বিগত 15 বছর আমরা জানি না। এখন কি দেখা গেল, আজকে ঢাবি ছাত্র দলের যে সভাপতি হিসেবে যোগদান করছেন সে একজন সমন্বয়ক ছিল, এবং তার সাথে অনেকগুলো ছবি ভাইরাল হয়ে গিয়েছে। পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে বিতর্কিত করে ফেলা হয়েছে। শুধু তাই না, আমি শেষ করে দিচ্ছি, সবচেয়ে মানে কেন আমরা ছাত্র রাজনীতি চাই এবং সেটি সুষ্ঠু ধারায় কেন চাই, এটি মূল কারণ হলো, দেখেন আজকে যে মানে এই শিবিরের যে সভাপতি যিনি গেলেন, সে তার সেক্রেটারিকে নিয়ে যায়নি। অর্থাৎ এটি কিন্তু আপনি একটা অন্যায়, কারণ ডিসি স্যার সব সংগঠনের প্রেসিডেন্ট দাওয়াত দিয়েছে, সেখানে শুধু একজন আজকে ওপেন হলো। তো আমরা তো সন্দেহ করছি সাধারণ সম্পাদক না জেনে আর কোন দায়িত্বে কোন কর্মের সাথে লিপ্ত আছেন, হয়তোবা জাতির সামনে আসলে না জানি হয়তো আরো কত সমালোচনা হয়। তো সেই কারণে আমরা চাই সবাই প্রকাশ্য ছাত্র রাজনীতি করবে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার যারা আছে, প্রকাশ্যে থাকলে কেউ তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার যারা নেতৃত্বে আছে, তারা কিন্তু একটিবার এইগুলো কথা বলে না। এটা কিন্তু আমাদের সন্দেহের উদ্বেগ করে যে তারাও এটার সাথে আজকে যে ঘটনাটা ঘটলো, ঢাবি ছাত্র দলের ছাত্র শিবিরের যিনি সভাপতি, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, এবং তার সাথে এই সকল তাদের অনেকগুলো ছবি এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, তাদের 7 জনের একটা ছবি ভাইরাল হয়েছে আপনি গণভবনের যে শপথ নিল সেদিনের, সেখানে দেখা যাচ্ছে সাবেক শিবিরের 5 থেকে 6 জন সভাপতি প্লাস বৈষম্যবিরোধী ছাত্র 2-3 জন। সেই কারণে কারো প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। 20 বছর 30 বছর আগের ঘটনাকে নিয়ে এসে ছাত্রলীগ, ছাত্রদল, আওয়ামী লীগ, বিএনপি একই কাতারে ফেলা যাবে না, সুযোগ দিতে হবে। আপনি যদি দেখেন যে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেটা তার ছাত্র সংসদে তারা সেই প্রতিফলন করতে পারছে। এবং আমি আজকের এই আলোচনা থেকে আবারও দাবি করছি, সকল বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসে ছাত্র সংসদ চালু করতে হবে, এটি হলো অগ্রাধিকার, এবং সিট বরাদ্দ দেয়া শিক্ষকদের হাতে থাকতে হবে। তারপর সাধারণ শিক্ষার্থী সিদ্ধান্ত নেবে কারা ছাত্র দলের কাদের পক্ষে তারা সেই অবস্থান নেবে। ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, আপনি কি বলেন? সে বলেছে যেটি সন্দেহের উদ্গার। আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে যে কয়েকদিন আমরা গণমাধ্যমে দেখেছি যে যারা আহত হয়েছে, এক চোখ হারিয়েছে, 2 চোখ হারিয়েছে, পঙ্গু হয়েছে, একটা হৃদয় বিদারক দৃশ্যের যে ছবিগুলো আমরা দেখেছি, যে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাচ্ছে, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করছে, কিন্তু তারা বলেছে যে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করছে না। এবং সোহরাব হোসেন যেটি বললেন যে সকলকেই নিয়ে যারা ত্যাগ করেছে, জীবনের অংশ ত্যাগ করেছে, বা যারা আত্মহত্যা, সবাইকে মিলেই আপনাদের একটি ইতিহাস করতে হবে বা তাদেরকে সহযোগিতা আসতে হবে, সেই জায়গাটিকে ঘাটতি আছে কিনা আপনি কি মনে করেন? আমি প্রথমে হচ্ছে রাকিব ভাই যে কথাগুলো বললেন, রাকিব ভাইয়ের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, আন্দোলনকারী আমরা অনেক যোগাযোগ রেখেছিলাম, আমার সাথে কথাবার্তা হইতো। যাই হোক, ওই যে ইয়ার শিবিরের যে সভাপতি, সে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক ছিল না।
এবং হচ্ছে সে যে শিবিরের সভাপতি রাকিব ভাই যেমন জানতো না অন্য কেউ জানতো বাস্তবতা খুবই দুঃখজনক এটি। খুবই দুঃখজনক। যদিও আমার সাথে ছবি নেই আর অন্তরঙ্গ ছবি আমি দেখি নেই যে হচ্ছে কোন শিবিরের সাবেক সাইড সভাপতিরা হতে আসলে তো চিনেই যায় না। এবং শিবির তাদের স্ট্র্যাটেজি নিয়ে রাজনীতি করছে, তারা মিলেমিশে সব দলের ভিতর মিলেমিশে তারা তাদের কাজ চালাই গেছে, এটা সবাই জানে, ওপেন সিক্রেট। আর সেটার জন্য আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করা যায় কিনা আমি জানি না, এটা কোন জায়গা থেকে দায়ী করে। যদি রাকিব ভাই না জেনে থাকে তাহলে আমরা কিভাবে জানবো, আমাদের তো তার চাইতে খারাপ অবস্থা, বাস্তবতা হচ্ছে এটা। এরপরে বিষয়টা হচ্ছে মূল দায়িত্ব নেওয়াটা, আর একটা বিষয় হচ্ছে যে রাকিব ভাই বলেছে হচ্ছে ইয়ের দায়িত্ব, এই যে আহত নিহতদের মূল দায়িত্বটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিতে হবে। আসলে দায়িত্ব নেয়া মানে তালিকা প্রকাশ পাওয়া যায়, সরকারই নেবে, কিন্তু আমি কথাটা বলতেছি দায়িত্ব আমরা কারো দিকে মানে হচ্ছে দায়িত্ব নিজেদের দায়িত্বকে আরেকজন উপর চাপিয়ে দেওয়া করতেছে। হ্যাঁ আমাদেরকে দায়িত্ব নিতে হবে যেহেতু আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা এটা বলতেছি, কিন্তু আসলে রাকিব ভাইদের ওই দায়িত্বটা নিজেদেরকে মূল দায়িত্ব হিসেবে নেওয়া উচিত। মানে আমাদেরও মূল দায়িত্ব, ওনাদেরও মূল দায়িত্ব, এইভাবে কথাটা আসা উচিত ছিল না। হ্যাঁ আমাদের মূল দায়িত্ব, কিন্তু এটা রাষ্ট্র সরকার নিয়েছে যেহেতু আমাদের ইনফরমেশন গুলা এখন সরকারের এই জায়গায় সমালোচনা আমিও করছি। সরকার আহতদের নিহতদের সঠিকভাবে আহতদের চিকিৎসা দিতে পারে নাই, নিহতদের পরিবারকে কাছে টানতে পারে নাই, এটা সরকারের প্রথম ব্যর্থতা। এবং সরকার সামনের দিকে এটা কিভাবে করবে, স্বাস্থ্য উপদেষ্টা মানে হচ্ছে হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা, আমরা যে মানে 4-5 জন মতো বিপ্লব ঘটিয়েছি, আমাদের সাথে স্বাস্থ্য উপদেষ্টার সাথে আজ পর্যন্ত একবার দেখাই হয় নাই। স্বাস্থ্য উপদেষ্টা কি জানে না, মানে আমি বলতে চাই স্বাস্থ্য উপদেষ্টা কি জানে না যে হচ্ছে মানে কোটা আন্দোলনকে বিপ্লবে রূপান্তর করে কারা করেছে, এবং তাদের সাথে একবার আমার দেখা করা উচিত, কথা বলা উচিত, ডাকা উচিত, নাকি আমরা গিয়ে বলবো আমরা অমুক আমাদের সাথে কথা বলেন। দুঃখের বিষয়, আমি বলছি এখানে কষ্টের বিষয়। আমরা এই গভর্নমেন্টকে আমরা সবাই ওন করি, তারেক রহমান যেভাবে বলেছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমরাও চাই এই সরকার ব্যর্থ না হোক, সংস্কারগুলো করে একটা সুন্দর নির্বাচন দিক যাতে সামনের দিকে আর কি ফ্যাসিস্ট হতে না পারে। একই ভাষায় আমরা সবাই কথা বলি। এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ইয়া ভাই রাকিব ভাই একটা কথা বলেন, আসলে আমি কোনো ধরনের সমালোচনায় যাচ্ছি না, আমি বলতেছি এখন আমাদের জাতীয় ন্যাশনাল ইউনিটি দরকার। বাট কথা হচ্ছে রাকিব ভাই একই সাথে বলতেছে প্রেক্ষাপটকে একই কাতারে ফেলা যাবে না। আসলে ছাত্রলীগের সাথে কোনো দলের, ছাত্রলীগ যত অপকর্ম করেছে কোনো দলের মানে হচ্ছে ওর ধারে কাছে যায়নি, বাট আত্মসমালোচনা রাকিব ভাইদেরকে করতে হবে। এবং সেই আত্মসমালোচনা হচ্ছে ছাত্রলীগ যেমন হচ্ছে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে প্রশাসনের সহযোগিতায় হল দখল করেছে, ঠিক একই কাজটা কি ছাত্র শিবির আর ছাত্রদল করে নাই যখন ক্ষমতায় এসেছে? অবশ্যই করেছে। এটার এবং চাইলে আপনি প্রচুর নিউজ পাবেন, মানে হচ্ছে প্রশাসন এদেরকে সাহায্য করছে, আরেক দলকে বের করে দিচ্ছে। এটা যে আবার ক্ষমতায় আসলে এরকম দলীয় রাজনীতি থাকলে এটা যে হবে না, এমনিতে তো আইনে আছে যে হবে না, আইনে সবকিছুই থাকে, বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভয়টা হচ্ছে ইনসিকিউরিটি। আমরা সবাই ইনসিকিউরিটিতে ভুগতেছি, সাধারণ শিক্ষার্থী যারা আছে ইনসিকিউরিটিতে ভুগতেছি। আমাদেরকে আবার ক্ষমতায় আসলে বলবে যে না আমি ডাকসু দিব না, আগে দিইনি, কারণ হচ্ছে আমি ওনাদেরও একটা ইনসিকিউরিটি থাকবে যারা ক্ষমতায় যাবে। ধরুন হচ্ছে যদি নাগরিক কমিটি কোনো দল গঠন করে তার যদি কিছু থাকে তারও ইনসিকিউরিটি ফিল করে তারা আমি দিব না। তো এই জাতীয় অনেক বিষয়গুলো আসতে হবে। আমি শেষ করতেছি, আমি বলতে চাচ্ছি হচ্ছে আসলে ফুললি ছাত্র রাজনীতির যে একটা আমাদের 9 দফার 1 দফা লেজুর ভিত্তিক সন্ত্রাসী ছাত্র রাজনীতি থাকবে না, সেটা থেকে বের হয়ে আসার জন্য একটা রূপরেখা তৈরির দরকার। এই জন্য সকল ছাত্র সংগঠন এবং হচ্ছে বিভিন্ন ধরনের বুদ্ধি শিক্ষক সমাজ সাথে বসে একটা রূপরেখা তৈরি করে দিতে হবে। এই রূপরেখার উপর কেউ রাজনীতি করলে ক্যাম্পাসে রাজনীতি করবে, যে করবে না সে করবে না। শুরু করেছেন কাজ। আমি এখন আহ্বান জানাচ্ছি, কথা বলছি, দেখেন আপনারা আমাদেরকে একটা জায়গায় অ্যাড করে ফেলতেছেন, সরকার এবং আমরা। আমি এখান থেকে আমি বলতে চেয়েছি যে সমন্বয়, এই যে আমরা সমন্বয়কে কাজ করার জন্য আমরা প্রস্তুত। এবং বাট হচ্ছে আমরা আসলে আমি এখানে একটা দুঃখের সাথে আরেকবার কথা বলতেছি, আমাদের 2 জন প্রতিনিধি আছে ঠিকই, বাট আজ পর্যন্ত কোনো মানে হচ্ছে ইয়াতে যাওয়ার মানে এই যে আমরা যারা বলা হচ্ছে যে এটা বিপ্লবীদের সরকার, আমরা সরকারের একটা ইয়া তৈরি করছি, বাট আমাদেরকে এখন পর্যন্ত মানে হচ্ছে কোথাও মানে হচ্ছে একজন উপদেষ্টার সাথে যে কথা বলতে পারবো, যে শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের সাথে একটু ইয়া করেন, মানে অন্তত আমরা যারা বিপ্লবটা ঘটে ইয়ে করছি, শিক্ষা উপদেষ্টা আমাদেরকে টাকা দরকার, যে হচ্ছে এই যে ছাত্র রাজনীতি নিয়ে সমস্যা হচ্ছে, আসো তোমরা বিপ্লব যারা করেছো সামনে থেকে নেতৃত্ব দিয়েছো তারা আসো, পাশাপাশি আসো। কিন্তু দেখা যাচ্ছে যে সিলেক্টিভ কিছু হচ্ছে বিপ্লবকৃত হওয়ার আমি ইয়া প্রকাশ করতেছি, মানে আমি ভয় পাচ্ছি এই বিপ্লবটা কৃত হয় কিনা। এখান থেকে আজকে প্রথম এই কথাটা বলে যাচ্ছি। ধন্যবাদ সোহরাব হাসান, আপনি শেষ বক্তব্য দিন, একদম 30 সেকেন্ডে বলবেন আপনি একটি কনক্লুশন দুজনের। রাকিব তো এক ধরনের হতাশা প্রকাশ করলেন, 20 সেকেন্ড দেবো একই।
তো এই 30 সেকেন্ড আপনাকে। হতাশাকে আমরা আশায় পরিণত করতে পারি কিভাবে? সেটা হলো সবাই সম্মিলিতভাবে করা, আত্মসমালোচনা করা, অন্যের সমালোচনার চেয়ে নিজের সমালোচনা করা, এবং আমাদের কথা ও কাজে যাতে মিল থাকে। এবং এটা ভাবতে হবে সেই কারণে আজকে হয়তো ছাত্রলীগ নাই ক্যাম্পাসে, একসময় তো আসবে, বা ছাত্রলীগের যারা অপরাধ করে না, যারা হামলা করেনি, তারা যাতে এই ক্যাম্পাসে নিরাপদ বোধ করে, বা যারা হামলা করেছে তাদের বিচার হবে। কিন্তু অন্য সাধারণ কর্মী তারা যাতে একইভাবে আওয়ামী লীগ আমলে ছাত্রদল বা অন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের যে অবস্থা হয়েছে, ভয়ভীতির মধ্যে থাকতে হয়েছে, আগামীতে বিশ্ববিদ্যালয়ের কোনো একজন ছাত্রকেও সেই ভয়ভীতিতে থাকতে হবে না। এই নিশ্চয়তাই পারবে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ভালো ছাত্র রাজনীতি। রাকিব, আপনি 30 সেকেন্ড পাচ্ছি। ধন্যবাদ। আমিও আশাবাদী, আমি সোহরাব হোসেন ভাই হ্যাঁ আশাবাদী, ইনশাআল্লাহ আশা নিয়ে মানুষ বেঁচে থাকে। আমি আবারও নিশ্চয়তা দিচ্ছি, ছাত্রদল ইতিবাচক মানসিকতা নিয়ে রাজনীতি করবে, এবং আমরা কিন্তু ছাত্রদল কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন নয়, সহযোগী সংগঠন হিসাবে। না, আপনারা কি সেইভাবে থাকবেন যেটা বলেছে যে একটি বৃহত্তর পরিসরে? যেমন স্পষ্টভাবে বলি, আমরা এই বৈষম্যবিরোধী ছাত্রদলের ব্যানারে যখন আন্দোলন চললো, তখন আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। কোনো বিএনপি নীতি আমাদের কোনো দায় চাপিয়ে দেয় না। আমরা তাদের সাথে যোগাযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছে, আব্দুল মাসুদ হান্নান তাদের বললে যে তার সাথে আমাদের কতবার কথা হয়েছে, নাহিদ, আসিফ সহ যারা রয়েছে দায়িত্বে, সবার সাথে আমাদের বারংবার কথা হয়েছে। এখানে তো আমরা তো বিএনপির কোনো সহযোগিতা নিই না, আমরা আমাদের মতো করেই সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রদল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল। এখানে কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্বের কি ছিল না ছিল সেটা কিন্তু তারা অবগত রয়েছে শুরুতে। তো আশা করি ছাত্রদল আগামীতে হয়তো শতভাগ না হলেও কিছু বিষয় তো তাদের সাথে সমন্বয় করতেই হবে, বৈষম্যহীনভাবে যেটি সকলে মিলেমিশে থাকবে, কিছু বিষয় অবশ্যই দলের সাথে সমন্বয় করতে হবে। কিন্তু লাঠিয়াল বাহিনী কিংবা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ ছাত্রদল করবে না, আমি নিশ্চিত। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আওয়ার ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. Tomar a pecar.